স্বাগত নিউজ 24 বিরতিহীন সংবাদের সঙ্গে আছি আমি আহসান হাবিব। রাজধানী জুড়ে দূরপাল্লার বাসে ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই। ভাড়া বাড়ানোর পাশাপাশি ইচ্ছেমতো ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। কাউন্টারে পুরনো ভাড়ার তালিকা টাঙ্গিয়ে যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে নতুন মূল্য। তবে সরকার নির্ধারিত ভাড়াই যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে বলে দাবি বাস কর্তৃপক্ষের। বিপরীত চিত্র ছিল রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলোর। সরকার নির্ধারিত ভাড়াতেই এসব বাস চলতে দেখা যায়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অতিরিক্ত ভাড়া নিলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নাইমাল জিকোর প্রতিবেদন। টানা 3 দিনের ধর্মঘটের অবসান ঘটিয়ে সরকারের দেওয়া নতুন মূল্য তালিকায় রাজধানীর রাজপথে চলতে শুরু করেছে গণপরিবহন। এদিন রাজধানীতে দেখা মেলেনি মানুষের ভোগান্তির চিত্র। সময় মতো সব রুটেই চলতে দেখা যায় বাস। তবে নতুন মূল্য তালিকা নির্ধারণ হলেও বাস কর্তৃপক্ষ ইচ্ছে মতো ভাড়া আদায় করছে বলে অভিযোগ যাত্রীদের। তারা যে কালকে যেটা নির্ধারণ করেছে সেই হিসেবে চিন্তা করলে তার থেকে কোয়াইট বেশি। 220 টাকা ছিল, এখন 270 টাকা রাখলো, 50 টাকা বেশি। মানে আমরা সাধারণ পাবলিক মারা যাইতেছি এবং ভবিষ্যতে এমনই হবে। আমার মনে হচ্ছে যে আমরা পাবলিকেরই শুধু লস দিব, আর কারো কোনো লস হবে না। বাস কর্তৃপক্ষের দাবি, সরকার নির্ধারিত ভাড়াই যাত্রীদের কাছ থেকে নিচ্ছেন তারা। আবার ভাড়া বৃদ্ধির নতুন তালিকা না পাওয়ায় আগের দামেও টিকিট বিক্রি করতে দেখা যায় অনেককে। গতকাল মালিক সমিতি থেকে তো সবকিছু নির্ধারণ হয়ে গেছে। এটা বিআরটি এর সাথে যেভাবে ভাড়া নির্ধারণ করে দিয়েছে ওইভাবে আমরা ভাড়া নিচ্ছি। নির্ধারণ করছি আমরা আমাদের মতো হিসাব করে নিয়েছি। 40 সিটে করার কারণে আমাদের এখন ময়মনসিংহ রোডে ভাড়া আসছে আপনার 272 টাকা। ভাড়া চার্জ না পাওয়া পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। এখন আগে যে ভাড়া ছিল তার তো 10 টাকা বাড়তি আর কি আপাতত আমরা নিচ্ছি। এদিকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা যাত্রীদের কাছ থেকে নিলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যেন যাত্রী স্বাধীনের কাছ থেকে কোনোভাবে আদায় না করা হয়। এ ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ করলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। দূরপাল্লার বাসে ভাড়া নিয়ে যাত্রীদের অভিযোগ থাকলেও রাজধানীতে চলা বিভিন্ন রুটের বাসের ভাড়া নিয়ে যাত্রীদের কাছ থেকে তেমন কোনো অভিযোগ মেলেনি। নাইমাল জিকো, নিউজ 24, ঢাকা। ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে নিত্যপণ্যের আগুনে কি ঘি ঢেলেছে বাজার পরিস্থিতিকে এভাবে ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন 1 লাফে 15 টাকা বৃদ্ধি অযৌক্তিক। বাড়তি মূল্যের এই চাপ সামলাতে ভর্তুকির পরামর্শ দিয়েছেন সরকারের প্রতি। আর কোনো কিছুর দাম নিয়ন্ত্রণে না থাকায় এক প্রকার অসহায়ত্ব প্রকাশ করেছেন সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। পেঁয়াজের দাম আগেই কয়েক দফা বেড়েছে। ভরা মৌসুমের আগেই হাত দেওয়া যাচ্ছে না শীতের সবজিতে। বাজারে বেশিরভাগ পণ্যের দামই চড়া। এরই মাঝে ডিজেলের মূল্য এমন হঠাৎ বৃদ্ধি। 1 লাফে লিটারে 15 টাকা। নাভিশ্বাস কেবল সাধারণ মানুষের। তেলের দাম 15 টাকা বাড়াইছে, যে ডাবল বাড়ায় নাই। তোমাদেরকে কোনো অধিকার দেয় না 5 টাকার, 10 টাকা নেওয়া। কোটি কোটি লোকের কোনো ইনকাম নাই, কিন্তু ভাড়া ঠিকই দিতে হচ্ছে। পরিবহন মালিকের কোনো সমস্যা হয় না, সরকারের কিছু হয় না, আমাদের মতো জনসাধারণের উপরে চাপটা পড়ে। ডিজেলের বাড়তি দামে সরকারের সঙ্গে এক কাতারে জিতেছে সড়ক ও জলপথের পরিবহন মালিকরা। পরাজয় এখানে যাত্রীদের। এই অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির। সাধারণ মানুষ যা প্রাতিষ্ঠানিক খাতে যারা কাজ করেন তাদের আয় রোজগারের উপর বড় ধরনের ধাক্কা পড়বে এবং তাদের যে আয় তার অর্ধেক অংশ রাস্তায় পরিবহন ভাড়া হিসেবে চলে যাবে। পণ্য পরিবহনের বাড়তি খরচ বাজারের আগুন আরও উস্কে দিচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। যতটা ডিজেল প্রাইস বাড়বার ফলে আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে প্রভাব পড়বার কথা ছিল, তার চাইতেও বেশি কিন্তু প্রভাব পড়ছে। কারণ দিন শেষে কিন্তু সাধারণ জনগণের উপরই কিন্তু এই চাপটা যে পড়ে। এটা ঠিক যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে এবং সরকারকে এখন সেটার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে যদি দাম কিছুটা সমন্বয় না করে তাহলে ভর্তুকির চাপ অনেক বাড়বে। জ্বালানিতে যে ভর্তুকিটা, ডিজেলে এবং কেরোসিনে যে ভর্তুকিটা দেয়া হয়, এটার অর্থনীতিতে যে এটার গুণক প্রভাব সেটা কিন্তু সুদূর প্রসারী। জীবনযাত্রার মান বৃদ্ধির এই চাপ সামলাতে কিছু ক্ষেত্রে ভর্তুকির ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিশেষজ্ঞরা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। রাজধানীতে ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই। বিস্তারিত জানাতে রাজধানীর নতুন বাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, বাস ভাড়া নিয়ে চলমান বিশৃঙ্খলা রোধে কি ব্যবস্থা নিচ্ছে বিআরটিএ, জানাবেন।
হাবিব, এখন পর্যন্ত আমরা বিআরটি এর আসলে তেমন কোনো কার্যক্রম দেখিনি, তবে হলো রাস্তায় বিগত দিনে যে অবরোধ চলছিল সেটি কিন্তু এখন পুরোপুরিভাবেই শেষ হয়ে গেছে। গত পরশুদিন সন্ধ্যা থেকেই বাস চলাচল শুরু হয়েছে নতুন ভাড়া অনুযায়ী। আর সেই পুরনো চিত্র, ঢাকা শহরের যে পুরনো চিত্র, সেই চিত্র কিন্তু আমরা আজ লক্ষ্য করছি এবং রাস্তায় প্রচুর যানবাহন রয়েছে। যেমনটি গেল রোববারে কিন্তু এত চাপ ছিল না রাস্তায়, তবে আজকে হলো চাপ রয়েছে। এবং তবে মানুষের যে ভোগান্তিটা আমরা দেখেছিলাম সেই ভোগান্তি কিন্তু এখন নেই। গণপরিবহন যেহেতু সবগুলোই ছেড়ে দেওয়া হয়েছে, যার কারণে নিজ নিজ গন্তব্যে মানুষ যেতে কিন্তু কোনো রকমেরই বাধার সম্মুখীন হচ্ছেন না। তবে যেই সমস্ত ঢাকা শহরের অভ্যন্তরীণ যে সমস্ত পরিবহনগুলো আছে, লোকাল এবং সিটি সার্ভিসগুলো আছে, এগুলোতে আসলে ভাড়ার যে বিষয়টি সেটি কিন্তু এখন পর্যন্ত সহনীয় পর্যায়ে রয়েছে। সরকার যেই ভাড়াটি নির্ধারণ করে দিয়েছেন সেটি তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে বলে আমাদেরকে যাত্রী এবং চালকরাও কিন্তু জানিয়েছেন। তবে দূরপাল্লার যে সমস্ত বাস রয়েছে সেই সমস্ত বাসে কিন্তু আমরা এখন পর্যন্ত কিছু কিছু জায়গায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। সেই সমস্ত জায়গায় আসলে বিআরটিএ কীভাবে কাজ করবে, কখন থেকে তারা হলো অভিযান চালানো শুরু করবে, সেই বিষয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত সুষ্ঠুভাবে কিছু জানতে পারিনি। হয়তোবা বেলা বাড়ার সাথে সাথে 10টা-11টার মধ্যেই হয়তোবা আমাদের অভিযান হলো তারা পরিচালনা করবে এবং এই সমস্ত বিষয় আর কি, যে ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের যেই বিষয়গুলো আছে সেটি নজরদারিতে তারা নিয়ে আসবে, এমনটাই হলো হয়তোবা ধারণা করা যাচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ তথ্য। হাবিব, জিকো, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানীর নতুন বাজার এলাকা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী নাইমাল জিকো। এবার চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে চলমান ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাক কাভার্ড ভ্যান মালিক শ্রমিক সংগঠনের নেতারা। সোমবার রাতে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান তারা। সিদ্ধান্ত অনুযায়ী রাত থেকেই সারা দেশে চলবে পণ্য পরিবহন। ধর্মঘট প্রত্যাহার করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখার আহ্বান জানানো হয় বৈঠক শেষে। নেতৃবৃন্দের পক্ষ থেকে 30% ভাড়া বাড়ানোর দাবিও জানানো হলেও কতটা ভাড়া বাড়বে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনও। বিষয়টি নির্ধারণ করতে এফবিসিসিআই, বিকেএমইএ, বিজিএমইএ এর মতো পণ্য পরিবহন সুবিধা গ্রহীতা সংগঠনের সাথে আলোচনা করার সুপারিশ করা হয়েছে। একই সাথে সেতুতে টোলের অর্থ কমানোর আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের দাবিগুলি আমরা পামো, সেই স্বার্থে আজকে আমরা ধর্মঘট স্থগিত করা হয়েছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমাদের সকল শ্রমিক মালিকদের গাড়ি চালানোর জন্য অনুরোধ করছি। আমরা তাদের এই দাবির প্রেক্ষিতে আমরা বিজিএমই, বিকেএমই যাদের এবং এফবিসিআই যাদের নাকি তারা সেবা দান করেন, সেবা দেন, তাদেরকে আমরা অনুরোধ করব যে তাদের সঙ্গে বসে একটা যৌক্তিকভাবে এই তাদের ভাড়াটা নির্ধারণ করেন। ডিজেলের দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়ছে কৃষিতে। রবি মৌসুমের শুরুতেই হঠাৎ খরচ বাড়ায় বিপাকে পড়েছেন চাষিরা। তেলের দাম লিটার প্রতি 15 টাকা বাড়লেও ফসল উৎপাদন ব্যয় বাড়বে 30%। আর এতে কৃষি অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে মনে করছেন অর্থনীতিবিদরা। এসে বাপির ক্যামেরায় রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। দেশে ব্যবহৃত জ্বালানির 65%ই ডিজেল। কৃষকদের একটা বড় খরচ সেচ কাজ, সেখানে ডিজেল ব্যবহার করে। হঠাৎ দাম বাড়ায় প্রভাব পড়ছে শীতকালীন শাকসবজি উৎপাদনে। রবি মৌসুমের শুরুতেই হঠাৎ খরচ বাড়ায় বিপাকে পড়েছেন চাষিরা। আগে খরচ হতো বিঘাপতি 20,000, বর্তমানে জ্বালানি তেলের বাড়তি হওয়ার জন্য বিঘাপতি আমাদের 27 থেকে 28,000 টাকা মিনিমাম খরচ হচ্ছে। তেলের দাম বেশি, আমার এই কারণে আমার সেচে আমাদের অনেক পয়সা খরচা হয়। জ্বালানির মূল্য বৃদ্ধি সরাসরি কৃষি উৎপাদনে প্রভাব পড়বে বলছেন অর্থনীতিবিদরা। তাদের মতে তেলের দাম লিটার প্রতি 15 টাকা বাড়লেও ফসল উৎপাদনের ব্যয় বাড়বে 30%। কৃষি উৎপাদনের সঙ্গে জড়িত যতগুলো উপাদান আছে সবগুলোরই দাম একটু একটু করে বাড়ার সম্ভাবনা আছে। যদি একটু একটু করেও বাড়ে তাহলে সবগুলো সম্মিলিতভাবে কিন্তু একটা বড় দাম বাড়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে উৎপাদন খরচটা অনেক বেড়ে যাবে। সেচের ক্ষেত্রে কিছু
খরচ বেড়ে যাবে। তো সেই খরচটি আবার উৎপাদন খরচের সঙ্গে যুক্ত হয়ে উৎপাদন খরচ খানিকটা বেড়ে যাবে। দেশের মোট চাহিদার প্রায় 40% ডিজেল ব্যবহার হয় পরিবহন ও কৃষিতে। কৃষকের উৎপাদিত ফসল পরিবহনের মাধ্যমে বাজারে আসে, তার সবেরই দাম বাড়বে। শুধু কৃষি উৎপাদনে খরচ বাড়বে তা কিন্তু নয়, বরং পরিবহনে একটি বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। এই জন্য গোটা কৃষির উপরে এই ডিজেলের মূল্যবৃদ্ধি এটি বড় ধরনের হুমকি হিসাবে দেখা দেবে। কৃষিজাত দ্রব্যগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, তো জ্বালানি তেলের দাম যখন বেড়ে যাবে তখন এই বাজারজাতকরণের দামটাও বেড়ে যাবে। উৎপাদন ও পরিবহন খরচ বাড়লে বাজারে প্রভাব পড়বে, ফলে ভোক্তার উপর অতিরিক্ত চাপ তৈরি করবে মনে করছেন অর্থনীতিবিদরা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। দ্বিতীয় দফায় 848 ইউপিতে ভোট 11 নভেম্বর। আজ শেষ হচ্ছে প্রচারণা, কিন্তু এর মধ্যে কিছুতেই থামছে না সহিংসতা। দ্বিতীয় দফা নির্বাচনে বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতা, এর মধ্যে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। সবশেষ মেহেরপুরের গাংনী উপজেলায় 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছে 2 সহোদর সহ 3 জন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গাংনী উপজেলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল 10টার দিকে ধলালক্ষ্মী নারায়ণপুর গ্রামে মেম্বার প্রার্থী আতিয়ার ও টুটুলের সমর্থকরা প্রচারণায় নামে। এ সময় ভোট চাওয়াকে কেন্দ্র করে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষই ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয় 2 জন। আতিয়ার রহমান হচ্ছে আজমান হোসেন টুটুলের ভাই হত্যার প্রধান আসামি। ইতিমধ্যে সেই মামলাটা বিচারাধীন অবস্থা আছে। আজকে সকালে গ্রুপের ভোট চাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষ হয় এবং সংঘর্ষে 2 জন নিহত হয় এবং অনেকে 20-25 জন আহত হয়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান নিহতের স্বজনরা। আমার ভাইয়ের হত্যার ফাঁসি চাই, আমার ভাইয়ের বিচারক। পুলিশ জানায়, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় দোষীদের খুঁজে বের করতে মাঠে নেমেছে পুলিশ। দ্রুত যারা এই ঘটনাটি ঘটেছে তারা আইনের আওতায় আসবে। আমরা অতি দ্রুত তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসবো। আগামী 11 নভেম্বর দ্বিতীয় ধাপে দেশের 848টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই চুয়াডাঙ্গা এসএসসি পরীক্ষার্থী মাহবুবুর রহমান তন্ময়কে হত্যা করা হয়েছে এমন ধারণা পুলিশের। এদিকে এই ঘটনায় সুমন নামের এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তন্ময়ের পরিবার ও শিক্ষকরা। জামান আখতারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রবিবার দুপুরে প্রকাশ্যে স্কুল প্রাঙ্গণে ঢুকে এসএসসি পরীক্ষার্থী তন্ময়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে যোগ দিতে এসে হত্যার শিকার হয় সে। প্রিয় সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে পুরো পরিবার। এখন একমাত্র আশা যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এখন আইন যেটা যদি যে অপরাধী হবে আইন সেটার ব্যবস্থা করবে, এই জন্য আমি আইনের পক্ষে আসতেছি। ন্যাক্কারজনক এই ঘটনায় দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চান শিক্ষকরা। খুব দুঃখজনক ঘটনা, স্কুলের ভিতরে যে কাজটা করেছে, তা আমরা ন্যাক্কার ঘটনার জন্য আমরা তার ফাঁসির দাবি করছি। বিদায়ী অনুষ্ঠান চলাকালীন যে দুর্ঘটনাটা ঘটে গেল, তার প্রতিবাদে আগামী মঙ্গলবার সকাল 11টার সময় প্রেস ক্লাবের সামনে আমরা একটা মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছি। এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন সহ আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশের একাধিক টিম। এই মামলাটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। আমাদের ডিবি, থানা এবং অন্য আইন শৃঙ্খলা বাহিনী সবাই এর সঙ্গে ইনভলভ। তা মূল যে অপরাধী তাদের সম্পর্কে আমরা কিছু তথ্য পেয়েছি। এরই মধ্যে এ ঘটনায় সুমন নামের এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ধর্ষণের অভিযোগে করা মামলায় 71 টেলিভিশনের হেড অফ নিউজ শাকিল আহমেদকে 4 সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। শুনানিতে অংশ নিয়ে জামিনের বিরোধিতা করেন ভুক্তভোগী নারী। শাকিল আহমেদের জামিন আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তিনি। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে।
সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির বার্তা প্রধান শাকিল আহমেদের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ এনে রাজধানীর গুলশান থানায় মামলা করেন আইইডিসিআরের সাবেক চিকিৎসক ডাক্তার ত্রিনা ইসলাম। সোমবার এই মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে যান শাকিল আহমেদ। আদালতে শাকিলের পক্ষে শুনানি করেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। এ সময় অভিযোগের বিষয়ে তার কাছে জানতে চান হাইকোর্ট। শুনানি নিয়ে তার জামিন আবেদন গ্রহণ করলে আদালতে নিজের বক্তব্য তুলে ধরতে চান ডাক্তার ত্রিনা ইসলাম। পরে উভয় পক্ষের শুনানি নিয়ে শাকিল আহমেদকে 4 সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। যেটা নারী ও শিশু নির্যাতন আইনের 9-1 ক্লিয়ারলি ধর্ষণ কেস। আমরা আশা করেছিলাম মাননীয় আদালত জামিন দিবেন না, 4 সপ্তাহের আগাম জামিন দিয়েছে। এই আগাম জামিনের এগনেস্টে আমরা এপিলেট ডিভিশনে যাব। অভিযুক্তকে জামিন দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ডাক্তার ত্রিনা ইসলাম। তিনি বলেন, যদি গর্ভপাত না করো তাহলে ভবিষ্যতে আমি তোমার সাথে আর কোনোভাবেই সম্পর্ক, কি বিয়ে তো অনেক দূরের, সম্পর্কই আর রাখবো না। এবং এই ভয়ভীতি দেখায় উনি বহুবার আমার সাথে এই কাজটা করেছেন। মান সম্মান আমার কোনো কিছুই এখন সে অবশিষ্ট রাখে নাই। যারা পাবলিক পজিশনে থাকে তাদের প্রতি অনেক ধরনের এরকম ঘটনা ঘটতে পারে, কিন্তু তাদের উপর নিয়ন্ত্রণ দরকার। টেলিভিশন সেন্টারে এইটা যদি সত্য হয়ে থাকে, এগুলো রাষ্ট্র কখনো গ্রহণ করতে পারে না। গত বুধবার এক সংবাদ সম্মেলনে ডাক্তার ত্রিনা ইসলাম অভিযোগ করেন, গত 7 মাস আগে সংবাদ উপস্থাপকের চাকরি নিতে বেসরকারি চ্যানেল ৭১ টেলিভিশনে গেলে বিয়ে করার প্রলোভনে অবৈধ সম্পর্ক গড়েন প্রতিষ্ঠানটির বার্তা প্রধান শাকিল আহমেদ। জানান 7 মাস আগের সম্পর্কে গর্ভপাত করতে হয়েছিল তাকে। পরে বৃহস্পতিবার গুলশান থানায় শাকিল আহমেদকে আসামি করে ভ্রূণ হত্যা ও ধর্ষণ মামলা দায়ের করেন তিনি। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। রোববার থেকে সারা দেশে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ অভিযান। এবছর 3 লাখ টন আমন ধান ও 5 লাখ টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমন ধানের দাম প্রতি কেজি 27 টাকা ও চালের দাম 40 টাকা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত ধানের দরে খুশি দিনাজপুরের কৃষকরা। তবে মিলাররা বলছেন, বর্তমান বাজারে ধানের দাম বেশি। এই অবস্থায় সরকারকে চাল দিলে লোকসানের মুখে পড়বেন তারা। ফখরুল হাসান পলাশের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সারা দেশের মতো দিনাজপুরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ অভিযান। এই সংগ্রহ অভিযান লটারির মাধ্যমে পরিচালিত হচ্ছে। আর একজন কৃষক সরকারি গুদামে বিক্রি করতে পারবে সর্বোচ্চ 3 মেট্রিক টন ধান। এবছর প্রতি কেজি ধান 27 টাকা ও সিদ্ধ চাল 40 টাকা দরে কিনবে সরকার। তবে বর্তমান বাজার দরের কথা চিন্তা করে গেল বছরের তুলনায় প্রতি কেজি চালে 4 টাকা ও ধানে 1 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। সরকার নির্ধারিত এই ধানের দরে খুশি কৃষকরা। 1 টন ধান দিচ্ছে এখানে, হ্যাঁ, মনে করেন 27 টাকা রেট, হ্যাঁ, এই রেট পেয়েছি, খুব ভালো বাজার পেয়েছি। এই সরকার যদি বাড়ি বাড়ি আসে এই ধানগুলো খরিদ করতে কৃষকের খোঁজ খবর নিতে, তাহলে খুব সুবিধা হতো। অবশ্য মিল মালিকরা বলছেন ভিন্ন কথা। বর্তমান বাজারে ধানের দর বেশি। এ অবস্থায় নির্ধারিত মূল্যে সরকারকে চাল দিলে লোকসান গুনতে হবে তাদের। ধানের দর কমলে চাল দেয়া সম্ভব হবে। বাজারে ধানের অ্যাভেলেবিলিটি বাড়ার সঙ্গে সঙ্গে আমরা আশা করতেছি যে মূল্য কমে আসবে এবং সেই ক্ষেত্রে সরকারের যে চাল ক্রয়ের যে উদ্যোগ সেটি সফল হবে বলে আমরা মনে করি। সংশ্লিষ্টরা বলছেন, এই সংগ্রহ অভিযান চলবে আগামী বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত। নির্ধারিত সময়ে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রাও পূরণ হবে। আমরা আশা করছি যে নির্ধারিত সময়ের মধ্যে আমরা শুরু করতে পারব। এবং এবার যে দিনাজপুর জেলায় 2,60,348 হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে এবং উৎপাদনের পরিমাণও ভালো বলে কৃষি বিভাগ জানিয়েছে। এ জেলার 13টি উপজেলা থেকে চলতি আমন মৌসুমের 48,618 মেট্রিক টন চাল ও 14,323 মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের বিভিন্ন স্থানে কমিউনিটি ক্লিনিকগুলোতে চলছে বিশেষ টিকা ক্যাম্পেইন। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, কুষ্টিয়ায় কতটি কমিউনিটি ক্লিনিকে টিকা দেওয়া হচ্ছে জানাবেন? ধন্যবাদ হাবিব। আমি আছি কুষ্টিয়ার হরিপুরে একটি কমিউনিটি ক্লিনিকে এবং এই কমিউনিটি ক্লিনিক সহ জেলার মোট 202টি কমিউনিটি ক্লিনিকে টিকা দেওয়া হচ্ছে। গত 6 তারিখ থেকে এই টিকা কার্যক্রম শুরু হয়েছে। উদ্দেশ্য হচ্ছে যে
তৃণমূল পর্যায়ে অর্থাৎ একেবারে গ্রাম পর্যায়ে মানুষের মধ্যে টিকার সুবিধা সহজে পৌঁছে দেওয়ার জন্য আসলে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং কুষ্টিয়ার যে 202টি টিকা কেন্দ্র করা হয়েছে কমিউনিটি পর্যায়ের এবং সেই টিকাদান কেন্দ্রগুলোতে একযোগে 11 তারিখের মধ্যে 300 থেকে 500 করে টিকা দেওয়া হবে। বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকেই 500 করে টিকা দেওয়া হয়েছে এবং 75 থেকে 80 হাজার টিকার আওতায় আসবে এর মাধ্যমে এই জেলার মানুষ। এবং আপনাদেরকে একটি তথ্য জানিয়ে দিই যে গত জুন, জুলাই এবং আগস্টে যখন কুষ্টিয়ায় বিপুল আকারে করোনা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে এবং প্রচুর মানুষের মৃত্যু হচ্ছিল, আক্রান্ত হচ্ছিল, সেই সময় থেকেই কিন্তু মানুষের মধ্যে এই করোনার টিকার আগ্রহ বাড়ে এবং তারপর থেকে আমরা দেখেছি যে অনেক ভিড় করে মানুষকে কিন্তু করোনার টিকা নিতে দেখেছি এবং এই পর্যন্ত কুষ্টিয়ায় 6,91,000 মানুষ করোনার টিকা নিয়েছেন প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন 3,61,000 মানুষ। এই যে টিকার কার্যক্রম চলছে কমিউনিটি ক্লিনিকগুলোতে, এর মাধ্যমে মানুষের টিকা আরও একেবারে দৌড়গড়া এসেছে বলে মানুষ সরকারকে ধন্যবাদ জানিয়েছে। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে করোনার টিকা দেওয়ার কার্যক্রমের খবর। চলে যাচ্ছি স্টুডিওতে হাবিব। জাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী জাহিদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশ। জেলেরা জানান, নিষেধাজ্ঞার পর অনেক আশা নিয়ে গভীর সমুদ্রে যাচ্ছেন তারা। তবে যে পরিমাণ ইলিশ ধরা পড়ছে তা বিক্রি করে ট্রলারের তেল খরচ বহন করাই দায়। এই অবস্থায় সংসারে ব্যয়ভার ও দাদনের ঋণের টাকা পরিশোধ নিয়ে চিন্তিত পটুয়াখালীর হাজারো জেলে। পটুয়াখালীর পায়রা প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 22 দিনের নিষেধাজ্ঞার পর পটুয়াখালীর জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাচ্ছে না। নিষেধাজ্ঞার পর যেখানে জাল ভর্তি ইলিশ মাছ পেয়ে জেলেদের মুখে হাসির ঝিলিক লেগে থাকার কথা, সেখানে অধিকাংশ জেলের মুখ মলিন। কারণ সাগরে ইলিশ নেই, জালে ধরা পড়ছে খুব কম ইলিশ। তারা জানান, সাগরে যাওয়া আসার খরচের টাকা উঠছে না। জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞা চলাকালে তারা মাছ শিকারে বিরত থাকলেও পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমারের জেলেরা বঙ্গোপসাগরে মাছ শিকার করেছেন, যার কারণে এখন সাগরে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। নদীর জাল ফালাইলে মাছ তেমন একটা হয় না, আমরা খাইয়ে খিস্তে মনে করেন সময় থাকতে পারি না, নদীতে মাছ নেই। যখন অবরোধ শেষ হয়েছে, আইন শৃঙ্খলার সবকিছু সারার পরে গেছি, সাগরের টোটাল মাছ নেই, সব মাছ ভারতেরা নিয়ে গেছে। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন, এবছর বৃষ্টিপাত কম হওয়ার কারণে সমুদ্রে ইলিশের সংখ্যা কমে গেছে। দীর্ঘ 7 মাস কোনো বৃষ্টিপাত হয়নি। বৃষ্টিপাত না হলে ইলিশের পেটে ডিমের প্রাপ্যতাও কমে যায়, যেটা আমরা এবছরে দেখছি যে ডিমের হারটা ইলিশের পেটে কম। ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে 3 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর ও নদ নদীতে ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।